আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি সাহিত্যের অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। লিডভার্স আনলক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে ওয়াইটিং ফর গৌড়। ইংরেজি সাহিত্যের চতুর্থ বর্ষের মডার্ন ড্রামা নামক একটি পেপার্স, সেই পেপার্সেরই একটি লেখা, যেটা হলো ওয়াইটিং ফর গৌড়, লিখেছেন স্যামুয়েল বেকেট। আজকে আমরা এই স্যামুয়েল বেকেটের লেখা ওয়াইটিং ফর গডো সম্পর্কে বিস্তারিত জানব। সো আমরা প্রথমেই জেনে নিই যে ওয়াইটিং ফর গডো আসলে কী ধরনের লেখা। এটা হচ্ছে একটা অ্যাবসার্ড ড্রামা, অথবা এটাকে ট্রাজি কমেডি বলা যেতে পারে, এবং এটার সাথে আসলে বেশ কিছু বিষয় কানেক্টেড আছে বা যুক্ত আছে। আমরা ওয়াইটিং ফর গডো পড়তে পড়তে আমরা জানতে পারবো যে আসলে আলটিমেটলি এটা কী হিসেবে আলোচনা করা হয়েছে। আসলে মূলত যেটা হলো সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে ওয়াইটিং ফর গডো পড়লে মনে হতে পারে যে এটা আসলে জাস্ট একটা মানে অহেতুক বা অ্যাবসার্ড টাইপ অফ একটা ড্রামা। আসলে আলটিমেটলি এটার জেনরাটা অ্যাবসার্ড ড্রামা বলা যায়, এই জন্যই ওয়েটিং ফর গডো। তবে এটার একটা হিডেন এবং ডিপার একটা মিনিং রয়েছে। তাহলে চলুন আমরা দেখে নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ড্রামাটির পরিশেষে যেটা দেখবো আমরা সেটা হলো যে এটার মধ্যে একটা উপজীব্য বিষয় সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, সেটা হলো নাথিং টু বি ডান। এই যে এখানে এই নাথিং টু বি ডান হচ্ছে এই ড্রামাটির একটি গুরুত্বপূর্ণ উপজীব্য একটি কথা, তবে এটার মিনিংটা অনেক বেশি ডিপার। সো আমরা দেখে নিই যে আসলে স্যামুয়েল বেকেট এবং এই ড্রামাটির ব্যাকগ্রাউন্ড। আমরা ফার্স্ট অফ অল রাইটার স্যামুয়েল বেকেট সম্পর্কে একটু জেনে নেব। স্যামুয়েল বেকেট মূলত ছিলেন একজন আইরিশ প্লে রাইট। তিনি মূলত একজন আয়ারল্যান্ডের লেখক এবং তিনি নভেলিস্ট এবং পোয়েটও বটে, এবং তিনি মূলত নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন 1969 ফর লিটারেচার, অর্থাৎ সাহিত্যের জন্য। এবং তিনি ওয়াইটিং ফর গডো, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা মূলত তিনি লিখেছিলেন হচ্ছে 1948 সাল থেকে 1949 সালের মধ্যে। এরপরে আমরা দেখব যে আসলে এটা ঠিক কত সালে পাবলিশ হয়েছে। সেটা হলো 1952 সালে পাবলিশড হয়, এবং পরবর্তীতে হচ্ছে এটা লেখার যে মূলত যে কারণ সেটা হলো যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরে যে মানুষের জীবনে, যে সামাজিক জীবনে যে একটা বিড়ম্বনা বা মানুষ আসলে কি করবে না করবে একটা বেদিশা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, সেই বিষয়টাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এটার সিম্বলিক্যাল মিনিং সম্পর্কেও জানলেই পরে আমি বুঝতে পারবো যে আসলে আলটিমেটলি স্যামুয়েল বেকেটের লেখা ওয়াইটিং ফর গডো বলতে বিষয়টা কি বা এটা কেন লেখা হয়েছে এবং কীভাবে এটা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড এর পরে সামাজিক জীবনে মানুষের যে চিন্তাধারা বা ফিলোসফিক্যাল যে চিন্তাধারা বা সাইকোলজিক্যাল যে চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলো কীভাবে সেই সময় ফুটে উঠেছিল সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। সো আমরা সিম্বলিক্যালি দেখব। এরপরে আমরা দেখে নিই এই ড্রামাটার কিছু কি ফ্যাক্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ড্রামাটা জানার আগে বা পড়ার আগে আমাদের সবার আগে যে বিষয়গুলো জানতে হয় যে কোনো ড্রামার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ফ্যাক্টস। ওয়াইটিং ফর গডো এই ড্রামাটি মূলত হচ্ছে যে থিয়েটার অফ অ্যাবসার্ড, যেটা হচ্ছে মূলত একটু আগে বলছি অ্যাবসার্ড ড্রামা। অ্যাবসার্ড ড্রামা হচ্ছে মূলত এমন একটি ড্রামা যে ড্রামাটার মানে কিছু ফিচার্স থাকবে। ফিচার্সগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ইজ দ্যাট এই ড্রামার মানে ক্যারেক্টার্স খুব কম থাকবে। আমরা দেখব যে এই ওয়াইটিং ফর গডোতে মাত্র 4টা ক্যারেক্টার আছে, একদম স্পেসিফিক্যালি বা মেইনলি যে 4টা ক্যারেক্টার নিয়ে আমরা এখানে দেখব আলোচনা করা হয়েছে। মানে হচ্ছে যে ক্যারেক্টার সংখ্যা কম থাকবে। আমি বেশ কয়েকটা ফিচার্স বলে দিই। মূলত এই অ্যাবসার্ড ড্রামার বেশ কয়েকটা ফিচার মধ্যে 1 নম্বর ফিচার্স কী বললাম, যে ক্যারেক্টার্স খুব অল্প সংখ্যক থাকবে, এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে যেই কনভারসেশন থাকবে সেই কনভারসেশন স্টাইলটা খুবই মানে হচ্ছে যে আনকনভেনশনাল, এবং একটা সেটার মধ্যে কোনো পারপোজ, দেয়ার ইজ নো পারপোজ ইন দেয়ার কনভারসেশন। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাবসার্ড ড্রামা হওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যে জিনিসটা রিপ্রেজেন্ট করা হবে সেটা হচ্ছে দেয়ার ইজ নো পারপোজ ইন লাইফ। সো এই জন্যই কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে এই ড্রামাটিতে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে উপজীব্য একটা উক্তি রয়েছে, যেটা আমরা প্রথমেই আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে নাথিং টু বি ডান। সো এছাড়াও আমরা দেখব যে এস্ট্রাগন, ভ্লাদিমির, এস্ট্রাগন, ভ্লাদিমির হচ্ছে এখানকার ক্যারেক্টার্স নেম। আমরা একটু পরে ক্যারেক্টার্স নেমগুলো জানবো। এই যে দেখেন এইখানে রয়েছে যে ক্যারেক্টার্স নেমগুলো, যে প্রথমে আছে ভ্লাদিমির, এস্ট্রাগন, পোজো, লাকি অ্যান্ড মেসেঞ্জার বয়, অ্যান্ড লাস্টলি গোডো। সো গোডো হচ্ছে একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার। আমরা দেখবো আসলে আলটিমেটলি গোডোর ক্যারেক্টারটা আসলে কী। আর হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ড্রামাটিতে মাত্র অ্যাক্টস রয়েছে 2টি। এরপর হচ্ছে সেটিংস আছে হচ্ছে
মাত্র একটা সিঙ্গেল সেটিংস, যে সেটিংসটাতে দুইটা অ্যাক্টের মাধ্যমে একই সেম সেটিংস দেখানো হবে, তবে একটা সিঙ্গেল ট্রি থাকবে, প্রথম সেটিং এবং পরবর্তী সেটিং দুইটা কনজিকিউটিভ ডে দেখানো হবে। তবে সেকেন্ড ডেতে দেখা যাবে যে গাছটির নিচে তারা আসলে মূলত দাঁড়িয়েছিল বা যে গাছটির নিচে তাদের এই কনভারসেশনটা কন্টিনিউ করা হয়েছিল, সেই গাছটিতে সেকেন্ড ডেতে দু একটা পাতা গজানোর একটা বিষয় থাকবে, পাতা গজিয়েছিল। এতটুকু চেঞ্জ ছিল দুইটা সেটিংসের মধ্যে। এছাড়া পজিশন, প্লেস সেটিংস সেম থাকবে। এরপর আমরা দেখব প্লট সামারি। প্লট বলতে এখানে যে ইতিপূর্বে বলেছি যে এখানে দুইটা প্লট রয়েছে। একটা হচ্ছে অ্যাক্ট নাম্বার 1, সেখানে হচ্ছে ভ্লাদিমির অ্যান্ড অ্যাস্ট্রাগন ওয়াইট ফর গড। এখানে আমরা দেখব প্রথমেই ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন, এখানে দুজন ব্যক্তিকে উল্লেখ করেই মূলত এই ড্রামাটি মূলত আলোচনা করা হয়েছে। এখানে ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন হলো দুজন ট্রাম্প বা ট্রাম্প কার্ড। আমরা দেখব যে এখানে একটা ব্রিফ কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে হু আর দ্য ট্রাম্পস অফ দিস ড্রামা বা অফ দিস অ্যাবসার্ড ড্রামা। এখানে ভ্লাদিমির অ্যান্ড অ্যাস্ট্রাগনস ওয়াইট ফর গড, মানে তারাই মূলত ওয়াইট ফর গডোর জন্য মূলত অপেক্ষা করে তারা ওই গাছের নিচে একজনের সাথে আরেকজনের খুবই ইলজিক্যাল, ইরেশনাল বিভিন্ন কনভারসেশনগুলো তাদের মধ্যে কন্টিনিউ করা হয়। এরপরে দেখবো আমরা তাদের সাথে আরও দুজন লোক আসে। একজন হচ্ছে মূলত সে হচ্ছে একজন ভালো অনেক উচ্চ শ্রেণীর বণিক শ্রেণীর মানুষ, ব্যবসায়ী মানুষ। সে হচ্ছে তোমার পোজো, আর হচ্ছে লাকি হচ্ছে তার দাস, অর্থাৎ তার স্লেভ। সো এরাও আসে। এরপরে দেখবো যে একজন বয় মেসেঞ্জার আসে, যে মূলত কার কাছ থেকে আসে, গরুর কাছ থেকে আসে। যে গরুর কাছ থেকে তাকে পাঠানো হয় গরু সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। এটা হচ্ছে অ্যাক্ট নাম্বার 1। এরপরে হচ্ছে বয়টা এসে যেটা বলেছিল সেটা হচ্ছে গোডো উইল কাম টুমরো, অর্থাৎ গোডো কবে আসবে, গোডো উইল কাম টুমরো, গোডো আগামীকালকে আসবে, এরকম একটা মেসেজ দিই। তবে এখানে একটা বিষয় আমরা দেখবো যে ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগনস তারা এতটাই ইরেশনাল এবং ইলজিক্যাল কনভারসেশন তারা কন্টিনিউ করেছিল যে তারা এটা পর্যন্ত কখন কোন প্রশ্ন করা হবে, কোন অবস্থা প্রেক্ষিতে কোন প্রশ্ন হবে, সেটা পর্যন্ত তারা মূলত জানতো না। অর্থাৎ যখন বলেছে বয় মেসেঞ্জার যখন এসে বলেছে গোডো উইল কাম টুমরো, বাট এখানে তারা কখনো ওই ভয়কে প্রশ্ন করে না যে কেন তিনি আজকে আসবেন না বা কারণ কি, মানে এরকম লজিক্যাল কোনো প্রশ্ন করে না। এই জন্যই কিন্তু এরকম কিছু ফিচার্স থাকার কারণে এই সামারিটা মূলত হচ্ছে একটা অ্যাবসার্ড ড্রামা। এরপরে আমরা দেখব অ্যাক্ট নাম্বার 7 এবং সেকেন্ড সিন যেটা, সে সেকেন্ড সিনে আমরা দেখব যে এখানে ইভেন্টস রিপিটস, একই কাজগুলো একই কথাগুলো আবার পুনরায় রিপিটস হচ্ছে বা এরা বারবার সেম টাইপ অফ কনভারসেশন করছে। কিন্তু নেক্সট টাইম আরেকটা জিনিস চেঞ্জ দেখবো আমরা, এখানে যে ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে হচ্ছে পোজো হয়ে যাবে কি ব্লাইন্ড, আর লাকি হয়ে যাবে ডাম্ব অথবা মিউট। অর্থাৎ পোজো যিনি বণিক শ্রেণীর মানুষ সে হয়ে যাবে অন্ধ এবং লাকি হয়ে যাবে মূলত একজন বোবা প্রাণী। তো তখনও পর্যন্ত কিন্তু কি করে না, গোডো কিন্তু আসে না। সো লাস্টলি আসলে তারা কি করবে না করবে একেবারে বুঝে পাচ্ছিল না। যাই হোক, আমরা এখন দেখি এইখানকার বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর ক্যারেক্টার্স আর দ্যাট ভ্লাদিমির ইন্টেলেকচুয়াল এবং হোপফুল একজন পার্সন, এবং যেটা ব্রিফ কোয়েশ্চেন অনেক বেশি আসে যে এখানকার কাকে কোন দেশের ন্যাশনালিজমের সাথে মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে এই বিষয়টা একটু খেয়াল করে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারেন তাহলে সহজেই আপনারা ব্রিফ কোয়েশ্চেন আনসার করতে পারবেন। যেখানে ভ্লাদিমির মূলত রাশিয়ান, এরপর আমরা দেখব অ্যাস্ট্রাগন মূলত হচ্ছে ফ্রেঞ্চম্যান, এরপর হচ্ছে পোজো হচ্ছে ইটালিয়ান, আর হচ্ছে লাকি হচ্ছে ইংলিশম্যান। তো এখানকার কে কী রিপ্রেজেন্ট করে আসলে আলটিমেটলি ভ্লাদিমির রিপ্রেজেন্ট করে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি অ্যান্ড হোপফুল পার্সন একজন, এবং অ্যাস্ট্রাগন মূলত একজন ইমোশনাল এবং ফরগেটফুল, মানে সে কী করে না করে সে নিজেই বুঝে না, মানে ভুলে যায়। পোজো মূলত ইটালিয়ান ওয়ান, তিনি হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটিকে রিপ্রেজেন্ট করে। সে একজন মানে খুবই মানে অ্যারিস্টোক্রেটিক পার্সনস, এবং তার সাথে তাকে একজন লাকি হচ্ছে তার হচ্ছে যে স্লেভ তথা দাস। তো তখনকার সময়ের সোসাইটির কথাটা উল্লেখ করা হয়েছে। সো এখানে লাকি মূলত রিপ্রেজেন্ট করা হচ্ছে অপারেশন অথবা ওবিডিয়েন্স। এরপরে আমরা দেখবো ক্যারেক্টার হিসেবে, সেটা হচ্ছে যে দ্য বয়, যিনি মেসেঞ্জার হিসেবে থাকেন এবং গোডো সম্পর্কে তথ্য দেয়। এরপর হচ্ছে গোডো, যে কিনা কখনোই আসে না আর সিম্বলাইজ দ্য হোপ অ্যান্ড পারপাস, অথবা গোডো বলতে এখানে একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার যেটা মূলত রিপ্রেজেন্ট করে কি একটা মিস্ট্রিয়াস হিসেবে। আলটিমেটলি গোডো বলতে এখানে দেয়ার ইজ নো এনি আদার পার্সন, বাট বিবলিক্যাল রেফারেন্সে গোডো বলতে বোঝানো হয় একজন গডকে বোঝানো হয়, বা গডের যে পাওয়ার বা গডের যে প্রেজেন্স সেটাকে বোঝানো হয়। সেটা বিবলিক্যাল মিস্ট্রিতে দেওয়া আছে।
তবে গোডো এখানে আলটিমেটলি যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে হোপ অ্যান্ড পারপোজ, মানে পারপোজ অফ লাইফ বা হোপ, মানুষ আসলে কী চায়, মানুষের চিন্তা ভাবনাটা কি, অ্যাম্বিশন, এই বিষয়টাকে গোডো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তবে এখানে বেশ কয়েকটা আলোচনা থাকতে পারে, এটা যখন প্রশ্ন পড়া হবে তখন আপনারা হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন স্পেসিফিক্যালি। এরপরে আমরা দেখব যে এই ওয়াইটিং ফর গোডো মূলত কেন লেখা হয়েছে বা এটার কিছু থিমস বলতে মূল আলোচ্য বিষয়। আমরা দেখব যে এখানে মূলত আলোচনা করা হয়েছে মিনিংলেসনেস অফ লাইফ। মিনিংলেসনেস মানে হচ্ছে জীবনের কোনো কী নেই, মূল্য নাই, জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো অর্থ নেই, যেটা হচ্ছে অ্যাবসার্ডিজম অথবা এক্সিস্টেন্সিয়ালিজমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো অ্যাবসার্ডিজম অথবা এক্সিস্টেন্সিয়ালিজম বিষয়টা যারা আপনারা জানেন না, এটা একটা ফিলোসফিক্যাল থিওরি, তাদের সম্পর্কে আমি ছোট্ট একটা ব্রিফ ধারণা দিয়ে দিচ্ছি। সেটা হলো অ্যাবসার্ডিজম বা এক্সিস্টেন্সিয়ালিজম মানে হলো যে আলটিমেটলি মিনিংলেসনেস অফ লাইফ, অর্থাৎ এটা বেশ কয়েকটা দিক। এক নম্বর দিক হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে কী হিসেবে, মানে সে আসলে কোনো অর্থ নিয়ে জন্মায় না। মানুষ জন্মগ্রহণ করে একদম একা এবং উইদাউট এনি পারপাস, কোনো পারপাস নাই। তবে তার জীবনে কোনো অর্থ থাকে না। এরপর দ্বিতীয়ত ফিচার্সটা হচ্ছে ওই মানুষ যা ইচ্ছা তাই সে করতে পারবে, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই, এবং এই ইউনিভার্সে সে একমাত্র একা এবং তার সমস্ত কাজের ক্ষেত্রে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। এরপরে হচ্ছে যে যদি সে কী করে তার এই জীবনটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে, তখন সে কী করতে পারে, তার জীবনের একটা অর্থ খুঁজে পায়। অর্থাৎ মানুষ কখনোই তার জীবনের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে সে জন্মায় না, কিন্তু সে পৃথিবীতে অবস্থান করে আস্তে আস্তে যখন সে কিছু একটা করে, তখন এই করার মাধ্যমে তার জীবনের একটা মূল্য তৈরি হয় বা তার জীবনের একটা মিনিং তৈরি হয়। তাহলে আলটিমেটলি অ্যাবসার্ডিজম বা এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে যে আমি অস্তিত্ব লাভ করেছি মানেই কিন্তু কী নেই, আমার জীবনের অর্থ নেই, আমার এই জীবনের অর্থ আমাকে নিজেই কী করতে হবে, খুঁজে বের করতে হবে। আর এই ক্ষেত্রে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সম্পূর্ণ সব কিছুর ব্যাপারে আমার একচ্ছত্র অধিকার আছে। এইটাই হচ্ছে মূলত আলটিমেটলি এক্সিস্টেন্সিয়ালিজমের মূল বিষয়। এছাড়াও এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে এক্সট্রা অন্য কোনো ভিডিওতে হয়তো বা কথা বলবো ইনশাল্লাহ। তবে এক্সিস্টেন্সিয়ালিজম বা অ্যাবসার্ডিজম সম্পর্কে যারা আপনারা জানেন না, তারা একটু আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কোথাও থেকে ভিডিও দেখে নিতে পারেন ইনশাল্লাহ। ওকে, সো এখন আমরা দেখব যে মিনিংলেসনেস অফ লাইফ হচ্ছে এই ওয়াইটিং ফর গোডো নাটকটির একটি থিমস, গুরুত্বপূর্ণ থিমস। এরপর হচ্ছে আমরা দেখব ওয়াইটিং ফর হোপ। আমরা দেখব যে এখানে দুইটা ট্রাম্পস, যারা কিনা মূলত হচ্ছে যে মানে এই এস্ট্রাগন এবং ভ্লাদিমির, আর তারা মূলত কিসের জন্য অপেক্ষা করে, তারা মূলত অপেক্ষা করে এখানে গোডোর জন্য। কিন্তু গোডো বলতে আসলে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ডস, পৃথিবীতে তার কোনো এক্সিস্টেন্স নাই। এখানে গোডো বলতে হোপকে বোঝানো হয়েছে, গোডো বলতে এই হোপকে বোঝানো হয়েছে বা অ্যাম্বিশনকে বোঝানো হয়েছে। তারপর আমরা দেখবো যে হিউম্যান এক্সিস্টেন্সটা মূলত একটা গুরুত্বপূর্ণ থিমস। তারপরে দেখবো টাইম অ্যান্ড মেমোরি, ফ্রেন্ডশিপ অ্যান্ড কম্পেনিয়নশিপ, আইসোলেশন অ্যান্ড লনলিনেস, ফেথ অ্যান্ড আনসার্টেনিটি, ফ্রিডম অ্যান্ড ডিপেন্ডেন্স। আলটিমেটলি আমরা যেটা দেখবো যে আসলে এই যে মডার্ন ড্রামার মধ্যে আমরা দেখব যত ফিচার্স আছে, সমস্ত ফিচার্সগুলো কিন্তু আমরা আলটিমেটলি কী করব, এই ওয়াইটিং ফর গোডোতে পাবো। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে সিম্বলটা কী। মূলত এখানে ট্রি দ্বারা মূলত সিম্বলাইজ করা হয়েছে হোপ অফ লাইফ, জীবনের যে আশা আকাঙ্ক্ষা, সেই জীবনের আশা আকাঙ্ক্ষাকে বা জীবনের অ্যাম্বিশনকে ট্রি দ্বারা কী করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে। এরপর আমরা দেখব যে বোটস দ্বারা ফিজিক্যাল সাফারিংসকে রিপ্রেজেন্ট করা হয়েছে, হ্যাটস দ্বারা থটস অ্যান্ড আইডেন্টিটিকে বোঝানো হয়েছে, এবং রোড দ্বারা জার্নি অফ লাইফকে বোঝানো হয়েছে। এরপর আমরা দেখব যে ওয়াইটিং দ্বারা হচ্ছে যে হিউম্যান কন্ডিশন। ওয়াইটিং বলতে এখানে যে এস্ট্রাগন এবং ভ্লাদিমির যে ওয়াইটটা করে বা যে অপেক্ষাটা করে, সেই অপেক্ষাটা মূলত শুধু তাদের দুজনের অপেক্ষা না, আমাদের এই ইউনিভার্সে থাকা প্রত্যেকটা হিউম্যানই কিন্তু কী করে, তাদের জীবনের অ্যাম্বিশনের জন্য ঠিক এইভাবে অর্থহীনভাবে অপেক্ষা করে যায় এবং শেষ পর্যন্ত আসলে আলটিমেটলি কিছুই খুঁজে পায় না, জীবনের অর্থ খুঁজে পায় না। তো এখানে একটা দ্য কোয়েশ্চেন অফ অ্যাবসার্ডিজমের বিষয়টা চলে আসবে, দ্য কোয়েশ্চেন অফ এক্সিস্টেন্সিয়ালিজমের বিষয়টা চলে আসে। এবার আমরা দেখব যে আসলে এখন আমরা একটু স্পেসিফিক্যালি আলোচনা করি, সেটা হচ্ছে যে থিয়েটার অফ অ্যাবসার্ড এর কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে থিয়েটার্স অফ অ্যাবসার্ডের মধ্যে দেখব যে দেয়ার ইজ নো এনি ট্রেডিশন, এখানে কোনো কী থাকবে না, ট্রেডিশনাল প্লট থাকবে না, দেয়ার ইজ নো এনি ট্রেডিশনাল প্লট। তারপরে দেখব যে
এখানে কি থাকবে না, সার্কুলার স্ট্রাকচার থাকবে না, সার্কুলার কোনো স্ট্রাকচার থাকবে না, অর্থাৎ কোনো স্পেসিফিক্যালি কোনো গঠন থাকবে না। এরপরে দেখবো যে কোনো এখানে থাকবে কি রিপিটিটিভ ডায়লগ, মানে একই ধরনের ডায়লগ বারবার আসতেছে, বিষয়টা দেখতে অনেকটা ইরেশনাল মনে হবে, ইলজিক্যাল মনে হবে। এরপর হচ্ছে আনসার্টেনটি অফ অ্যান্ড কনফিউশনস, মানে জীবনের যে অনিশ্চয়তা এবং জীবন সম্পর্কে তৈরি হওয়া যে একটা ক্রাইসিস, দ্য কনফিউশন, এই বিষয়টা এখানে থাকতে পারে। তারপর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, যেটা মূলত আলটিমেটলি এক্সিস্টেন্সিয়ালিজমের রেফারেন্স এই ওয়েটিং ফর গোডোতে উল্লেখ করা হয়েছে। এরপরে থাকবে হচ্ছে ব্লেন্ড অফ কমেডি অ্যান্ড ট্র্যাজেডি, কমেডি এবং ট্র্যাজেডির একটা ব্লেন্ডিং থাকবে, যেটা আমি বলেছি একটু আগেই বা প্রথমেই বলা হয়েছে। সেটা হলো যে এই ওয়েটিং ফর গোডোটা হচ্ছে একটা ট্রাজি কমেডি, এখানে ট্রাজি কমেডি দুইটা বিষয়ই আছে, উল্লেখ আছে। এরপরে আমরা দেখবো ওপেন ইন্ডিং, মানে একদম ওপেনলি বিষয়টা শুরু হবে, এখানে দেয়ার ইজ নো ইন্ট্রোডাকশনস, দেয়ার ইজ নো এনি, মানে হচ্ছে যে কোনো প্রকার জটিল কোনো কমপ্লেক্সিটি ওপেনিং নাই। সো এটা হচ্ছে মূলত থিয়েটার অফ অ্যাবসার্ডের মূলত আলোচ্য বিষয়। এরপর আমরা দেখব যে এই ড্রামাটির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোটেশন, সেই কোটেশনগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে নাথিং টু বি ডান। এই কোটেশনগুলো নোট করে নিতে পারেন, কারণ এই কোটেশনগুলো প্রশ্নের আনসার করার সময় দিলে খুব ভালো মার্ক পাওয়া যায় এবং টিচাররা অনেক বেশি খুশি হয়। সো এইখানে হচ্ছে যে নাথিং টু বি ডান একটা কোটেশন। এরপর হচ্ছে উই অলওয়েজ ফাইন্ড সামথিং টু গিভ আস ইমপ্রেশন উই এক্সিস্ট। তারপর হচ্ছে লেটস গো, উই কান্ট, উই আর ওয়েটিং ফর গোডো। তারপরে হচ্ছে যে ইয়েস লেটস গো, দে ডু নট মুভ। তো এই কোটেশনগুলো পরীক্ষার প্রশ্নের আনসার করার ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল হবে এবং ভালো নাম্বার ক্যারি করার ক্ষেত্রে কাজে দেবে ইনশাআল্লাহ। সো এই ছিল আজকের এই ওয়েটিং ফর গোডো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভালো থাকবেন সবাই, আসসালাম।